এডিএইচডি শিশুর অতিরিক্ত চঞ্চলতা দূর করার সহজ 10টি উপায়ের কথা বলবো। খুবই গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার পরিবারে বা আপনার নিজের সন্তান যদি এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারে ভুগে, আশা করব এই যে 10টি পয়েন্ট খুবই গুরুত্ব সহকারে আপনারা যদি পালন করেন, আপনার বাচ্চার যে সমস্যাগুলো অ্যাটেনশনের প্রবলেম অথবা যেটাকে আমরা বলি মনোযোগের সমস্যা বা অনেক হাইপার অ্যাক্টিভ থাকে, সেগুলো আপনারা মোকাবেলা করতে পারবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। এডিএইচডি এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটাকে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলা হয়েছে এই কারণে, কারণ আমাদের যে নিউরনগুলো থাকে ব্রেনের ভিতরে, সেই তার যে ডেভেলপমেন্টটা সেটি সঠিকভাবে যখন হয় না, তখন এই এডিএইচডি টাইপের যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো হয়। মানসিক সমস্যা বিভিন্ন রকমের বাচ্চাদের সমস্যা হতে পারে, যেমন এডিএইচডি একটি, অটিজমের কথা আপনারা অনেকে শুনেছেন, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির কথা শুনেছেন, লার্নিং ডিসএবিলিটির কথা শুনেছেন। সো এইগুলো মোটামুটি এই যে নিউরন, ব্রেনের নিউরনের ডেভেলপমেন্টে যখন সমস্যা হয় তখন এগুলো দেখা দেয়। এখন এই যে চিকিৎসাটি সেটি করতে গেলে কিন্তু অবশ্যই তাকে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধের চিকিৎসাও দরকার হয়, এবং ম্যানেজমেন্ট যেটা হলো বাবা মা বা অন্য যারা থাকেন প্যারেন্টাল ফিগার, তাদেরকেও এই বিষয়গুলো করতে হয়। তাহলে 10টি বিষয়ের কথা বলবো। সাইকিয়াট্রিক মেডিসিনের কথা বলেছি এই কারণে, যখন হলো বাচ্চার অতি চঞ্চলতা অনেক বেশি থাকে, তখন তার অটোনমিক নার্ভের যে জায়গা বা নিউরনের যে বিষয়গুলো সেগুলো খুব বেশি স্টিমুলেটেড থাকে, অ্যাজিটেটেড থাকে, অস্থির থাকে, যার কারণে তাদের এই যে ওষুধের যে চিকিৎসাটি সেটি দরকার হয়। একজন সাইকিয়াট্রিস্ট সেই জায়গাটাতে ভালো কাজ করে। এরপর যেটা দরকার হয়, যারা হলো যে প্যারেন্টসরা থাকেন বা বাসাতে যারা থাকে, তাদের কিছু বিষয় যদি মেনটেন করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের যে ডেভেলপমেন্টটা সেটা ভালো হয়। এক নম্বরে যেটা আছে যে রুটিন অনুযায়ী প্রতিদিনের যে পরিকল্পনাটা সেটা নেওয়া। মনে করেন বাচ্চারা যখন ছোট থেকে বড় হতে চায়, তখন কিন্তু অনেক বেশি ইনকিউজিটিভ হয়, কৌতূহলী হয়, এবং অনেক কিছু আছে যেটা সে বের করতে চায়, হয়তো রিসার্চের মাধ্যমে আরেকটু দেখে তারপরে। তো এডিএসডি যারা বাচ্চারা থাকে তাদের দেখা যায় যদি আপনি যদি একটা রুটিন করেন যে আজকের দিনে এই কাজগুলো আছে এইভাবে এভাবে করব, তাহলে তাদের ব্রেনের যে কগনিশন পার্টটা সেটা খুব ভালো কাজ করে। তখন তারা বুঝতে পারে এখন কয়টা বেজেছে, এখন কি কাজ, এবং এরপরে কি কাজ। এটা যদি আপনি একটা চর্চায় নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু সে নিজে নিজেও একটা সময় এটা করার চেষ্টা করবে। তাহলে এটা হলো প্রথম যে বিষয়টি। এরপর দ্বিতীয় বিষয়টি যে ছোট এবং সংক্ষিপ্ত কাজের তালিকা তৈরি করুন। দেখেন প্রতিদিন কাজ করতে গেলে অনেকগুলো কাজ থাকে খুবই জটিল, তার জন্য হয়তোবা আপনার জন্য জটিল না, কিন্তু তার জন্য জটিল। তো সেক্ষেত্রে ছোট ছোট কাজগুলো কি থাকে যেগুলো সে আগে করতে পারে, বা তার একটা প্রিফারেবল টাইম থাকতে পারে, পছন্দের টাইম থাকতে পারে, সেই টাইমটা সিলেক্ট করা, এবং ছোট যে কাজগুলো সেগুলো করতে দেওয়া। যখনই করবে তখন রিইনফোর্সমেন্ট দেওয়া, মনে রাখবেন রিইনফোর্সমেন্টের কথা বলেছি, অর্থাৎ তাকে পুরস্কার দেওয়া। সেটা বারবারই হতে পারে, অর্থাৎ মৌখিকভাবে আপনি করতে পারেন, অথবা আপনি কোনো একটা এমন হতে পারে যে সে হয়তো বা একটা ট্যাব চাচ্ছে, বা তার পছন্দের একটা খাবার বা একটা জিনিস করতে চায়, সেটা আপনি করতে পারেন, তাকে প্রশংসা করতে পারেন ভালো কাজের জন্য, একটা হাততালি দিতে পারেন, ওয়াও ভালো করেছো, বা হচ্ছে যে তার কথাগুলো শুনতে পারেন যে তোমার এখন কেমন অনুভূতি হচ্ছে। সো এটা আপনি আপনার সন্তানের সাথে করতে পারেন। 3 নম্বরে যেটি আসে সেটি হলো শারীরিক অনুশীলন এবং খেলাধুলা করা। ফিজিক্যাল এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, কেননা ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে এন্ডোরফিন নামে যে হরমোন সেটা নিঃসরিত হয়, এবং সবাই আমাদের বাচ্চা হোক বা বড় যারাই হোক না কেন, তাদের একটা এই যে পজিটিভিটি তাদের ভিতর কাজ করে। সো আপনার বাচ্চাকে খেলাধুলা এবং নিজেরাও এক্সারসাইজ করতে পারেন, যার মাধ্যমে সেও দেখে অনুপ্রাণিত হবে। তারপর 4 নম্বরের যে বিষয়টি সেটা হলো সৃজনশীলতা তৈরি করা। আপনার বাচ্চা আপনাকে অনুপ্রেরণার একটা জায়গা হিসেবে দেখে। আপনি একটা আর্ট করেন বা আপনি কোনো একটা কিছু করেন, দেখেন ও ওইটা কিন্তু দেখে শিখতে চায়। হয়তোবা প্রাথমিকভাবে যদি এমন হয় যে না ও কিছুই শিখতে চায় না, অনেক কোনো জায়গায় স্থির থাকতে পারে না, মনোযোগে খুব বেশি সমস্যা হয়, তখন ওই যে সাইকিয়াট্রিক যে মেডিসিন এটা তাকে হেল্প করবে, বা সে কিছু বিহেভিয়ারাল থেরাপিও নিতে পারে একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট, অথবা এডুকেশনাল সাইকোলজিস্ট, অথবা স্কুল সাইকোলজিস্ট, অথবা যারা অটিজম বা এডিএসডির উপরে বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার উপরে যারা প্রশিক্ষণপ্রাপ্ত,
তাদের কাছ থেকে। সো সৃজনশীলতার এই জায়গাটাতে আপনি যদি ছবি আঁকা পছন্দ করে সে, ছবি আঁকা, গান গাওয়া, নাচ, ড্যান্স দেয়া বা অন্য যে কোনো বিষয় যে পছন্দ করে সেটি তার ক্ষেত্রে করানোর একটা প্রচেষ্টা আপনারা করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনারা যদি করেন ওই জিনিসটা দেখে তারা কিন্তু করার প্রচেষ্টা বেশি করবে। এরপর 5 নাম্বার যেটা হলো ধৈর্য ধরে তাদের কথাগুলো শোনা। আহ, এই যে যাদের এডিএইচডি থাকে অনেক সময় কিন্তু বাচ্চাদের যে হয়তো বা এমন হয় যে ল্যাঙ্গুয়েজ যে ডেভেলপমেন্টটা সেটা সঠিক সময় হয় না, হয়তো এমন হতে পারে 2-3 বছর পরেও কিন্তু তাদের ডেভেলপমেন্টটা হয়, তাদের মুখের কথাগুলো শোনা যায়, বোঝা যায় এবং তাদের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে তার কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। শুধু শোনা বলতে তার কথা বলে যাচ্ছে শোনায়, আমি অন্য একটা কাজ করছি, মোবাইল চাপছি বা আমি একটা কাজ রান্না করছি তার প্রেক্ষিতে তার কথাগুলো শুনছি, এটা না। বরং তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং কিছু কিছু প্রশ্ন করবেন, নিজেকে কৌতূহলী সেটা প্রকাশ করবেন তার কাছে, আপনি জানতে চাইবেন। তো এটা কি হবে, তার ভিতরে কিন্তু একটা অ্যাটাচমেন্ট স্টাইল তৈরি করবে এবং আপনার বাচ্চার বয়স যদি 7 বছরের আগে থাকে এটা খুবই ভালো একটা ট্রিটমেন্ট প্রসেস হিসেবে কাজ করে। সো এটা আপনারা প্র্যাকটিস করবেন। 6 নম্বরে যেটি আসে যে ইতিবাচক প্রশংসা করা, যেটা আমরা একটু আগেই বললাম, এবং কোনো কোনো কাজের পুরস্কার দেয়া। পুরস্কারটা যে কোনোটাই হতে পারে, সেটা কি পছন্দ করে, পজিটিভ যে হয় সেটাই আপনি করতে পারেন। আপনি যদি একদম বিহেভিয়ারাল থেরাপিস্টের কাছে যান, আমরা যখন এটা করেছিলাম, টোকেন ইকোনমি আছে, যে তাকে টোকেন দেওয়া হয় এবং টোকেন দেওয়ার মাধ্যমে তাদের কি চায়, মনে করেন টোকেন আপনি পয়সার মাধ্যমে করতে পারেন বা কোনো একটা কাগজ দিয়ে আপনি কিছু একটা বানাতে পারেন। সে যখন সঠিক বিহেভিয়ারগুলো করবে তখন ওই টোকেন দিবেন। সে হয়তো বা 2 বা 3টা টোকেন যদি অ্যাড করতে পারে কোনো কাজের প্রশংসা স্বরূপ, তখন আপনি হয়তো বা সে যেটা চায় সেটা আপনি দিতে পারেন। হ্যাঁ, হয়তো বা সে কিছু সময়ের জন্য ট্যাবটা চাচ্ছে, তো ট্যাবটা পাওয়ার জন্য তাকে হয়তো এই 3টে টোকেন পেতে হবে। তো 3টে টোকেন পেতে হলে তাকে এই কাজটা এভাবে করতে হবে, সঠিক সময়ে কোনো একটা কাজ হতে পারে বা তার একটা আর্টের ক্লাসে সে অংশগ্রহণ করবে সেটাও হতে পারে, তখন তাকে একটা টোকেন পাবে। সো এটা মিউচুয়ালি ইন্টারাকশনের মাধ্যমে সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। এবং এর মাধ্যমে যেটা হবে যে সে কিন্তু বুঝতে পারবে যে আমি যখন প্যারালালি এবং ভালোভাবে কোনো একটা কাজ করছি তখন আমি একটা পুরস্কার পাচ্ছি, তখন কিন্তু তার আরও বেশি কিউরিয়াসিটি বাড়বে, ওই কাজটা করার একটা আগ্রহ তার বেড়ে যাবে। ইতিবাচক যে বিষয়গুলোর কথা বলেছি, বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়, অর্থাৎ মা বাবা যেভাবে আচরণ করে ঠিক সেভাবেই কিন্তু বাচ্চারা আচরণ করে এবং আচরণটা শেখে। তো তাদের কাছ থেকে আপনি যদি অনেক বেশি এক্সপেকটেশন করেন এবং সেটা যদি আপনি প্রশ্ন করেন, এটা ভালো, এটা খারাপ, এটা করো না, তখন কিন্তু এই কথাগুলো তারা ওইভাবে নেয় না। আপনি যদি একটা একটা কিছু করেন, সেটা যদি সে যখন দেখবে সেটা সে নিজে নিজে ব্রেনের ভিতরে সেট করবে এবং পরবর্তীতে সেটি করার একটা প্রচেষ্টা সে করবে। সুতরাং আপনারা আশেপাশে যারা থাকেন এডিএইচডি বাচ্চাদের, তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে অবশ্যই এমন কিছু করবেন না যেটা ইতিবাচক না হয়ে নেতিবাচক হয়। হয়তোবা আপনি কোনো কোথাও কাউকে জাজ করে ফেলছেন, ক্রিটিসাইজ করে কথা বলছেন, নেতিবাচক বিভিন্ন রকমের কথা বলছেন, বা আপনি খুব বেশি অ্যাংজাইটি শো করছেন, আপনার ভিতরে মানসিক প্রেশার হচ্ছে সেটা শো করছেন, তখন কিন্তু ওই যে বাচ্চাটি এডিএইচডি যে ভুগছে সেও কিন্তু এটাকে মনে করবে যে এটাই একটা স্ট্যান্ডার্ড, এটা এইভাবেই হওয়া উচিত, এভাবেই করা উচিত। সো এই জায়গাগুলোতে ইতিবাচক থেকে তার সামনে যতক্ষণ থাকবেন একটু ভালোভাবে নিজেদের উপস্থাপন করা গুরুত্বপূর্ণ হবে। এরপর 7 নম্বর যেটা আসে যে সেটা হলো মনোযোগ ধরে রাখার জন্য ছোট ছোট বিরতি দিন। সেটি কীরকম, মনে করেন হলো যে আমরা যারা বড় আছি আমরা কিন্তু একটানা কোনো কাজ করতে পারি না। আমরা একটানা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কঠিন হয়ে যায়। তো যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে তারা যদি স্পেশাল হয় তাহলে তো আরও গুরুত্বপূর্ণ বিষয়টি, কখনোই একটা লং কাজ একভাবে করতে দেওয়া ঠিক হবে না। তাকে যদি কোনো একটা লেখানোর দরকার হয় তাহলে সেটা লেখাবেন, একটু বিরতি দিলেন। সে যদি পড়তে ইচ্ছা পোষণ করে তখন আপনি পড়ালেন, লেখালেন, একটু বিরতি নিলেন, একটু খেলা করলেন, আবার শুরু করলেন। এটা কিন্তু তাদের জন্য একটা খুব ভালো একটা খেলাধুলার অংশ বা মজার অংশ হিসেবে হতে পারে। এরপর 8 নম্বরে যেটা, খাদ্যাভ্যাস সচেতনতা। অবশ্যই আপনার বাচ্চার খাবার দাবারের দিকে একটু স্পেশাল মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটা এই কারণে না যে তার সে এডিএইচডিতে ভুগছে, সে কারণে না, বরং হচ্ছে যে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা স্পেশাল একটা কেয়ার নিতে হয়।
আর যাদের এডিএইচডি থাকে তাদের ভিতরে তো অ্যাটেনশনে প্রবলেম থাকে, অর্থাৎ মনোযোগ ধরে রাখতে পারা, ফোকাসে ধরে রাখতে পারা একটা প্রবলেম হয়। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে তারা অনেক কিছু যখন স্কুলে যায় হারিয়ে ফেলে। এর কারণ কি, ওই যে মনোযোগের অভাবটা, যে সব কিছু আমি নিয়ে গেলাম, আমি একটা পেন্সিল দিয়ে লিখলাম, সেটা আমি হারিয়ে ফেলেছি, খাতাটা নিয়ে আসিনি, হ্যাঁ, সো পানির পটটা রেখে এসেছি, বা খাবারের টিফিন ক্যারিয়ারটা আমি রেখে এসেছি। এটা কিন্তু তাদের ক্ষেত্রে হয়, কারণ তারা অনেক বেশি এজিটেটেড থাকে, ইনঅ্যাটেনশন তাদের ভিতরে কাজ করে। সো অনেক সময় দেখা যায় তারা এই যে হাইপার অ্যাক্টিভিটি, অতি চঞ্চলতা এই কারণে হয়ে থাকে। সুতরাং আপনারা যেটা করবেন এই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা নিজেরা যারা আছেন যে তারা একটু খাদ্য অভ্যাসের পরিবর্তন নিয়ে আসতে পারেন। তার জন্য অতিরিক্ত চিনিযুক্ত বা চর্বিযুক্ত যে খাবারগুলো বা ক্যাফেইনযুক্ত যে খাবারগুলো, এগুলো থেকে একটু বিরত রাখা, একটু দূরে রাখা, বরং এর প্রেক্ষিতে শাকসবজি, ফলমূল, হ্যাঁ, এবং প্রোটিনযুক্ত কিছু কিছু খাবার, শস্যজাতীয় খাবার, এগুলো কিন্তু আপনারা আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন। এরপর ৯ নম্বরে যে বিষয়টি, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার ক্ষেত্রে বা বাচ্চার মা বাবা বা অন্য যারা আছে তাদের জন্য, সেটা হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এই কৌশলগুলো আপনারা নিজেরা রপ্ত করবেন এবং আপনার বাচ্চাদেরকে শেখাবেন। আপনারা সবাই একত্রে বসতে পারেন বা বাচ্চার সাথে বসতে পারেন যে আসো আমরা এখন শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করব, ব্রিদিং এক্সারসাইজটা করব। তখন যেটি হবে, ওই বাচ্চা কিন্তু আপনাদের সাথে করবে। এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি আপনি করাতে পারেন। বাচ্চা যদি করতে না চায় তাহলে হয়তোবা এই যে টোকেন ইকোনমির যে বিষয়টি, আপনি টোকেন দিতে পারেন যে এটা যদি তুমি করো 5 বার বা 10 বার শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি, তাহলে তোমাকে আমি এই একটা টোকেন দেব। হ্যাঁ, সো এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা যখন সে করবে, তার ভিতরে ব্রেনের ভিতরে নিউরো ট্রান্সমিটারের যে অস্থিরতা বা অসামঞ্জস্যতা, সেটা একটা ব্যালেন্স আসবে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে ব্যালেন্স আসবে। এবং মা বাবা যারা তাকে দেখাশোনা করে তার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এডিএইচডি যার ভিতরে থাকে তার বাবা মাও কিন্তু অতিরিক্ত অ্যাংজাইটিতে বা মানসিক চাপে থাকে। সো সেই মানসিক চাপ কমানোর জন্য অবশ্যই এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ হবে। সো অনেক ক্ষেত্রে যেটা হয় যে এটা আসলে কী ধরনের এক্সারসাইজ করবেন, আমার এই চ্যানেলেই বিভিন্ন রকমের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে, সেগুলো করতে পারেন। 478 বা 4-7-8 নিয়মে আছে, 4-4-4 অর্থাৎ বক্সিং এক্সারসাইজ আছে, সেটা আপনারা করতে পারেন, বা অন্যান্য বেশ কয়েকটা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে, সেগুলো আপনারা দেখে দেখে নিতে পারেন। আর মেডিটেশনের কথা এখানে বলতে চাচ্ছি যে মেডিটেশনটাও কিন্তু মনটাকে শান্ত রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার যে সন্তানটি হয়তো বা প্রাথমিক পর্যায়ে সে অনেক সময় ধরে মেডিটেশনটা করতে পারবে না, আপনি অবশ্যই তাকে মেডিটেশন শেখাতে পারেন। আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। আপনি যখন প্র্যাকটিস করবেন, সে ওটা দেখলেও হয়তো বা আগ্রহ প্রকাশ করবে। তারপর একদিন তাকে নিয়ে বসলেনি, সে যখন এটা করলো তখন তাকে আরেকটু হাততালি দিলেন, বা এটা ভালো করেছে সেটা আপনি তাকে বুঝালেন। এর মাধ্যমে কি হবে যে সে কিন্তু পরবর্তীতে এটা করার প্রতি একটা অভ্যস্ততা, হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। সো এটা আপনারা গ্র্যাজুয়ালি নিজেরা প্র্যাকটিস করবেন এবং তাদেরকে দ্বারাও করাবেন। এবার 10 নম্বরে সর্বশেষ যে বিষয়টি, সেটা হলো যদি মনে করেন যে আপনার সমস্যার বা আপনার পরিবারের সমস্যা হতে পারে, বা আপনার বাচ্চার যে সমস্যাটি সেটি অতিরিক্ত হয়ে গেছে, তাহলে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে আপনারা যেতে পারেন। আপনারা যদি যান তখন যেটা হবে যে মেডিসিনের চিকিৎসা বা হচ্ছে যে ওষুধ ছাড়া যে চিকিৎসা, কাউন্সিলিং বা সাইকোথেরাপি, এটা অনেক সময় বাবা মাদের দরকার, বাচ্চা যদি একটু বড় থাকে তার ক্ষেত্রে দরকার হয়। এটা ভালো কাজ করবে। এছাড়া যেটি হয় যে অনেক সময় দেখা যায় যে বিহেভিয়ারাল থেরাপি, হ্যাঁ, সেখানে একটা আচরণ কীভাবে তাদেরকে শেখানো হয়, সেই জিনিসটাও কিন্তু আপনার এই যে বিহেভিয়ারাল সাইকোলজিস্ট যিনি থাকবেন বা যে সাইকোথেরাপিস্ট এই বিষয়ে এক্সপার্ট, সে কিন্তু আপনাদেরকে শেখাতে পারবে। সো ভিডিওটা একটু বড়ই করলাম এই কারণে, কারণ এডিএইচডি হচ্ছে অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এটা যদি আর একটু বড় হয়, মানে বাচ্চাটা বড় হয়, তখন এডিডি হয়, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েট ডিসঅর্ডার। তো সেই ক্ষেত্রে তাদেরকে হচ্ছে যে আলাদাভাবে কিছু অ্যাক্টিভিটি বা কিছু চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়। দেখা যায় এডিএইচডি বাচ্চাদের যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না হয়, পরবর্তীতে এটা আর একটু বৃদ্ধি পেয়ে অন্যান্য যে ডিসঅর্ডারগুলো সেগুলো হওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে বাচ্চাদের ভিতরে যে সোশ্যাল আইসোলেশন হয়, অনেক সময় দেখা যায় তারা চুরি করার একটা প্রচেষ্টা থাকে, মিথ্যা কথা বলার, হ্যাঁ। সো এই ধরনের সমস্যাগুলো পরবর্তীতে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। সো আপনারা অবশ্যই আপনার বাচ্চাদের কেয়ার নেবেন, সাথে সাথে আপনাদের যে কেয়ারটি সেটি ঠিকমতো আছে কিনা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ঠিক আছে কিনা, অন্যদের সম্পর্ক ঠিক আছে কিনা, এটাও ঠিক রাখার জন্য হয়তো এই যে প্রফেশনাল যারা সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট আছে তাদের শরণাপন্ন হতে পারেন। সবার জন্য শুভকামনা থাকবে।
ভালো থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।